আসসালামু আলাইকুম। বার্ষিক পরীক্ষা 2024 এর উপলক্ষে নতুন সিলেবাসের আলোকে অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের অধ্যায় 2 প্রমিত বলি প্রমিত লিখি এর প্রথম পরিচ্ছেদ, দ্বিতীয় পরিচ্ছেদ ও তৃতীয় পরিচ্ছেদের আমি নৈর্ব্যক্তিক অংশ থেকে বহু নির্বাচনী যে 15টি প্রশ্ন থাকবে, এই 15টি প্রশ্নের আলোকে কিছু গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন এখন প্রদান করব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে উচ্চারণ ঠিক রেখে কবিতা পড়ি। এই পাঠটি থেকে প্রথম প্রশ্ন হলো, আবু জাফর ওবায়দুল্লাহ বাংলা সাহিত্যের একজন কি? বাংলা সাহিত্যের একজন হচ্ছে কবি। লক্ষ্মী শব্দের প্রমিত উচ্চারণ কোনটি? এর উত্তর হচ্ছে লক্ষ্মী। এরপরে প্রমিত উচ্চারণের নমুনা। তাহলে প্রমিত উচ্চারণের নমুনা হচ্ছে এখানে 3টি হবে। তাহলে এখানে হচ্ছে গল্প, তারপরে ক্লান্ত, তারপর হচ্ছে চৈত্রের। এরপরে প্রশ্ন হলো আবু জাফর ওবায়দুল্লাহর রচনা। তাহলে আবু জাফর ওবায়দুল্লাহ রচনা হচ্ছে এখানে 1 ও 2 সাত নরীর হার। এরপরে আমি কিংবদন্তির কথা বলছি। এরপরের প্রশ্ন হচ্ছে, এখানে দেখো নিচের অনুচ্ছেদটি পরে 5 ও 6 নং প্রশ্নের উত্তর দাও। এখানে বলা হয়েছে, সেই রেল লাইনের ধারে মেটোপথটার পাশে দাঁড়িয়ে এক মধ্যবয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে। খোকা ফিরবে, ঘরে ফিরবে, কবে ফিরবে নাকি ফিরবে না? এই অনুচ্ছেদের ওপর প্রশ্ন হচ্ছে, অনুচ্ছেদের খোকা চরিত্রটির সাথে মাগো ওরা বলে কবিতার কোন চরিত্রটির মিল রয়েছে? এর উত্তর হচ্ছে খোকা চরিত্রের মিল রয়েছে। এরপরের প্রশ্ন, কবিতায় বর্ণিত উক্ত চরিত্রটি সম্পর্কে বলা যায়। এখানে মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন, বাড়ি ফেরার সম্ভাবনা নেই, তার ফেরার অপেক্ষায় মা কাতর। এটা 3টাই হবে। এরপরে শব্দের অর্থ পাঠ থেকে নুয়ে পড়া অর্থ কি? নুয়ে পড়া অর্থ হচ্ছে ঝুলে পড়া। এরপরে দাওয়া শব্দের অর্থ কি? এর উত্তর হচ্ছে ঘরের বারান্দা। এরপরের পাঠ মানে ধ্বনির কম্পন ও বায়ু প্রবাহ অনুযায়ী ব্যর্জন ধ্বনি। এর উত্তরের এখানে দেখো, স্বরযন্ত্রে বায়ুর কম্পন কম বেশির ভিত্তিতে ব্যর্জন ধ্বনিকে কয় ভাগে ভাগ করা যায়? এর উত্তর হচ্ছে 2 ভাগে ভাগ করা যায়। এরপরের প্রশ্ন, স্বরযন্ত্রে অপেক্ষাকৃত বেশি কম্পন হলে সে ধ্বনিকে কি বলে? এর উত্তর হচ্ছে ঘোষ ধ্বনি বলে। নিচের কোনটি ঘোষ ধ্বনি? নিচের কোনটি ঘোষ ধ্বনি? দ এবং ধ হচ্ছে ঘোষ ধ্বনি। এরপরে স্বরযন্ত্রে কম্পন অপেক্ষাকৃত কম হলে সে ধ্বনিকে কি বলে? সে ধ্বনিকে অঘোষ ধ্বনি বলে। এরপরে অঘোষ ধ্বনির উদাহরণ নিচের কোনটি? এর উত্তর হচ্ছে ত ও থ। এরপরে বায়ু প্রবাহের বেগ কম বেশি হওয়ার ভিত্তিতে ব্যর্জন ধ্বনিকে কয় ভাগে ভাগ করা যায়? এখানে 2 ভাগে ভাগ করা যায়। এরপরে যে ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস থেকে বায়ু প্রবাহ কম হয় তাকে কোন ধ্বনি বলে? এর উত্তর হচ্ছে অল্পপ্রাণ ধ্বনি বলে। নিচের কোনটি অল্পপ্রাণ ধ্বনির উদাহরণ? এর উত্তর হচ্ছে প এবং ব, মানে গ উত্তর। এরপরে যেসব ধ্বনি উচ্চারণ করতে গেলে ফুসফুস থেকে বায়ু প্রবাহ বেশি হয় তাদের কোন ধ্বনি বলে? এর উত্তর হচ্ছে যে মহাপ্রাণ ধ্বনি বলে। নিচের কোনটি মহাপ্রাণ ধ্বনি? এর উত্তর হচ্ছে জ এবং ধ। এরপরে অঘোষ ধ্বনির বৈশিষ্ট্য। তাহলে অঘোষ ধ্বনির বৈশিষ্ট্য হচ্ছে যে, এখানে দেখো কত নম্বর হবে, স্বরযন্ত্রে বেশি কম্পন হয় আর স্বরযন্ত্রে কম কম্পন হয়, এই দুটি হবে উত্তর। এরপরে বাক প্রত্যঙ্গ পাঠ থেকে ধ্বনি উচ্চারণে যেসব বাক প্রত্যঙ্গ সরাসরি কাজ করে সেগুলোকে কি বলে? এর উত্তর হচ্ছে বাক প্রত্যঙ্গ বলে। এরপরে নিচের কোনটি একটি বাক প্রত্যঙ্গ? এর উত্তর হচ্ছে কণ্ঠ একটি বাক প্রত্যঙ্গ। এরপরে নিচের কোনটি বাক প্রত্যঙ্গ নয়? এর উত্তর হচ্ছে যে হৃদযন্ত্র। এরপরে বাক প্রত্যঙ্গের অংশ হলো কি? এর উত্তর হচ্ছে যে কণ্ঠ, তালু, জিহ্বা, মানে 3টাই হবে, মানে ঘ উত্তর। এরপরে ব্যর্জন ধ্বনি উচ্চারণে বাক প্রত্যঙ্গের সক্রিয়তা হচ্ছে এই পাঠ থেকে প্রথম প্রশ্ন হলো, ক ধ্বনিটি কোন বাক প্রত্যঙ্গের সহায়তায় উচ্চারিত হয়? এর উত্তর হচ্ছে কণ্ঠ এর সহায়তায় উচ্চারিত হয়। এরপরে উচ্চারণ স্থান অনুযায়ী ব্যর্জন ধ্বনি, এই পাঠ থেকে দ্বন্দ্ব ব্যর্জনের মুখ্য বাক প্রত্যঙ্গ কোনটি? এর উত্তর হচ্ছে জীবের ডগা। এরপরে 26 নম্বর প্রশ্ন হচ্ছে, তালব্য ব্যঞ্জনের গৌণ বাক প্রত্যঙ্গ কোনটি? এর উত্তর হচ্ছে শক্ত তালু। এরপরে নিচের কোনটি মূর্ধন্য ব্যর্জনের উদাহরণ? এর উত্তর হচ্ছে ঠ এবং ত, মানে গ উত্তর এটি। এরপরে 28 নম্বর প্রশ্ন হচ্ছে, উচ্চারণের স্থান অনুযায়ী ব্যর্জন ধ্বনির ভাগ হলো। এর উত্তর হচ্ছে যে কণ্ঠ ব্যর্জন, দন্ত ব্যর্জন, ওষ্ঠ ব্যর্জন, এটা 3টাই হবে। এরপরে ওষ্ঠ ব্যর্জনের উদাহরণ হচ্ছে যে এখানে এখানে হবে কি প, ফ এবং ম, ভ, এটা হচ্ছে ওষ্ঠ ব্যর্জনের উদাহরণ, মানে ক উত্তর 1 ও 2। এরপরে আসি পরের পরিচ্ছেদ।
দ্বিতীয় পরিচ্ছেদ শব্দের উচ্চারণ। তাহলে দ্বিতীয় পরিচ্ছেদ শব্দের উচ্চারণের এখানে নৈর্ব্যক্তিক অংশ থেকে বহু নির্বাচনী প্রশ্নগুলো এখন দেখিয়ে দিব। দ্বিতীয় পরিচ্ছেদের প্রথম পাঠ হচ্ছে যাত্রা পাঠ থেকে। যাত্রা উপন্যাসটির লেখক কে? এর উত্তর হচ্ছে যে শওকত আলী। এরপরে শওকত আলীর জন্ম কত সালে? এর উত্তর হচ্ছে 1936 সালে। যাত্রা গল্পাংশটি কোন উপন্যাস থেকে নেওয়া? এর উত্তর হচ্ছে যে যাত্রা উপন্যাস থেকে নেওয়া। এরপরে নিচের কোনটি শওকত ওসমানের উপন্যাস? এর উত্তর হচ্ছে যে প্রদোষে প্রাকৃত জন। এরপর হচ্ছে সাওয়ারিরা কত দাম হাঁকিয়েছিলেন? এর উত্তর হচ্ছে যে 10 টাকা। হাসানদের পরে নৌকায় কয়টি মেয়ে ছিল? এর উত্তর হচ্ছে 3টি মেয়ে ছিল। এরপরে 7 শওকত আলীর রচিত উপন্যাস হলো, এখানে দেখো দক্ষিণায়নের দিন, তারপর হচ্ছে কুলায় কালস্রোত, পূর্বরাত্রি পূর্বদিন। এটা 3টাই হবে উত্তর, মানে ঘ উত্তর। এরপরে যাত্রা গল্পের চরিত্র। তাহলে যাত্রা গল্পের চরিত্র হচ্ছে হাসান আজগর। এই দুটা হচ্ছে যাত্রা গল্পের চরিত্র। এরপরে এখানে নিচের অনুচ্ছেদটি পরে 9 ও 10 নম্বর প্রশ্নের উত্তর দাও। এখানে জনাব হাসিবুল ইসলামের জীবিকার তাগিদে প্রবাসে থাকেন। 3 মাস ছুটি নিয়ে দেশে আসার কিছুদিনের মধ্যেই তার প্রতিবেশী মালিক তাকে জোরপূর্বক কাজে ফেরত ডাকে। ফেরত না গেলে তাকে চাকরিচ্যুত করার হুমকি দেওয়া হয়। এরপরে মানে এই যে অনুচ্ছেদটি রয়েছে এর ওপর উত্তর, মানে প্রশ্ন হচ্ছে কি, অনুচ্ছেদের হাসিবুল সাহেবের সাথে গল্পের কোন চরিত্রটির মিল বিদ্যমান? এর উত্তর হচ্ছে যে প্রফেসর রায়হানের। এরপরে উক্ত চরিত্রটি থেকে কি হচ্ছে, উক্ত চরিত্রটি হচ্ছে কি উত্তর হবে? এখানে 3টাই উত্তর হবে। তাহলে বেঁচে থাকার তাগিদে ঢাকা ত্যাগ করেছিল। এরপরে স্ত্রী সন্তানদের সুরক্ষা চিন্তা করেছিল। এরপরে নিঃস্বার্থ চিন্তায় শহর ছেড়েছিল, মানে ঘ উত্তর। এরপরে শব্দের অর্থ পাঠ থেকে কম্বায়োটিক শব্দের অর্থ কি? এর উত্তর হচ্ছে এক ধরনের ঔষধ। এরপরে সাওয়ারি শব্দের অর্থ কি? এর অর্থ হচ্ছে যে আরোহী। এরপরে শব্দের উচ্চারণের পাঠ থেকে আত্মীয় শব্দের সঠিক উচ্চারণ নিচের কোনটি? তাহলে এর উত্তর হবে আত্মীয়, মানে খ নম্বর। এরপরে জলসীমা শব্দের সঠিক উচ্চারণ নিচের কোনটি? এর উত্তর হচ্ছে যে জলসীমা, মানে এর গ নম্বর উত্তর। এরপরে ভাষারূপের মানে পরিবর্তন এই পাঠ থেকে নাও ডুববো কইলাম, এই বাক্যটিতে কোন ভাষার কোন রূপটি লক্ষ্য করা যায়? এর উত্তর হচ্ছে আঞ্চলিক রূপটি লক্ষ্য করা যায়। এরপরে ভাষার প্রমিত ও অপ্রমিত রূপ হচ্ছে অঞ্চলভেদে। ভাষার রূপ বৈচিত্র্যকে কি বলে? এর উত্তর হচ্ছে আঞ্চলিক ভাষা বলে। এরপরে 17 নম্বর প্রশ্ন হচ্ছে সাধারণ মানুষের প্রথম ভাষা কোনটি? এর উত্তর হচ্ছে খ আঞ্চলিক ভাষা। এরপরে 18 নম্বর প্রশ্ন প্রমিত ভাষার রূপ কয়টি? এর উত্তর হচ্ছে যে 2টি। এরপরে আঞ্চলিক ভাষার ক্ষেত্রে, তাহলে আঞ্চলিক ভাষার ক্ষেত্রে কি হবে? এই যে 1 ও 2, এই উত্তর হচ্ছে অঞ্চলভেদে ভিন্ন ভিন্ন রূপ থাকে, প্রমিত ভাষা অপেক্ষা ভিন্নতর, আর হচ্ছে যে এই দুটা কিন্তু হবে উত্তর। এরপরে 20 নম্বর প্রশ্ন আঞ্চলিক ভাষার প্রয়োগ দেখা যায় গল্পে, উপন্যাসে আর নাটকে, মানে 3টি উত্তর হবে, মানে ঘ উত্তর। এরপরে 21 নম্বর প্রশ্ন হচ্ছে প্রমিত ভাষার রূপ। তাহলে এখানে হচ্ছে যে ক উত্তর 1 ও 2, কথ্য প্রমিত আর লেখ্য প্রমিত। এই ছিল দ্বিতীয় পরিচ্ছেদের বহু নির্বাচনী প্রশ্নের উত্তর। এরপরে আসি তৃতীয় পরিচ্ছেদ লিখিত ভাষার প্রমিত রীতি। এই পরিচ্ছেদ থেকে এখন আমি বহু নির্বাচনী প্রশ্নগুলো প্রদান করব। প্রথমে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন? এর উত্তর হচ্ছে 1894 সালে। পথের পাঁচালী উপন্যাস অনুযায়ী কে চলচ্চিত্র নির্মাণ করেন? এর উত্তর হচ্ছে সত্যজিৎ রায়। এরপর মানে সত্যজিৎ রায়। এরপরে তোমার পঠিত রেলের পথ গল্পাংশটি কোন উপন্যাস থেকে নেওয়া? এর উত্তর হচ্ছে পথের পাঁচালী। এখন আসি রেলের পথ পাঠ থেকে সেবার অপুদের কি হারিয়েছিল? এর উত্তর হচ্ছে রাঙ্গি গাইয়ের বাসুর। এরপরে হয়তো রেলের গাড়ি দেখা যাবে না এখন উক্তিটি কার? এর উত্তর হচ্ছে অপুর দিদির। এরপরে 6 নম্বর প্রশ্ন অপু ও তার দিদি পাকা রাস্তায় উঠে প্রথমে এদিক ওদিক চেয়ে দেখে কেন? এর উত্তর হচ্ছে যে কেউ তাদের লক্ষ্য করছে কি না দেখার জন্য। এরপরে 7 নম্বর প্রশ্ন পাকা রাস্তা থেকে নেমে ভাই বোন কোন দিকে ছোটে? এর উত্তর হচ্ছে দক্ষিণ মুখে। এরপরে অপুর গ্রামের কয়েকটি জায়গার নাম, তাহলে বকুলতলা, গোসাই বাগান, তারপরে হচ্ছে চালতে তলা, 3টাই হবে এই প্রশ্নটির উত্তর। এরপরে নিচের অনুচ্ছেদটি পরে 9 ও 10 নম্বর প্রশ্নের উত্তর দাও। এখানে খেন্তি পুঁইশাক খেতে বড় ভালোবাসেন। একদিন মুখুজ্জের বাড়িতে পুঁই শাক রান্না হলে সে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলেও তারা তাকে খাওয়ার প্রস্তাব দেয় না।
খেন্তির মা তাকে ডেকে নিয়ে চলে আসে। এর উত্তর এখানে দেখো এই অনুচ্ছেদটি থেকে প্রশ্ন হচ্ছে অনুচ্ছেদের খেন্তির সাথে রেলের পথ গল্পের কোন চরিত্রটির সাদৃশ্য বিদ্যমান? এর উত্তর হচ্ছে অপু। এরপরে 10 উক্ত চরিত্রটির মধ্যে লক্ষণীয় কি হচ্ছে? এর উত্তর হবে ক 1 ও 2 বাল্যকালের সরলতা, অসীম কৌতূহল। এরপরে শব্দের অর্থ পাঠ থেকে সতৃষ্ণ দৃষ্টি বলতে কি বোঝানো হয়েছে? এর অর্থ হচ্ছে আগ্রহী চোখ। এরপরে জন্মিয়া শব্দের প্রমিত রূপ কোনটি? এর উত্তর হচ্ছে জন্মে। এরপরে 13 প্রমিত ভাষার রূপ, এর উত্তর হচ্ছে যে গ মানে হচ্ছে 2 ও 3 মানে তার এসেছি। এরপরে প্রমিত ক্রিয়ার রূপ, এর উত্তর হচ্ছে 3টি মানে ঘ উত্তর আসবে গিয়েছি বলবো, এটা প্রমিত ক্রিয়ার রূপ। এরপরে সাধুরীতির পাঠ থেকে সাধু ভাষায় কোন পদসমূহকে অপেক্ষাকৃত দীর্ঘ? এর উত্তর হচ্ছে সর্বনাম ও ক্রিয়া। এরপরে 1972 সালে বাংলাদেশের সংবিধান কোন রীতিতে রচিত হয়? এর উত্তর হচ্ছে সাধু রীতিতে। এরপরে রেলের পথ গল্পটি কোন ভাষারীতির উদাহরণ? এর উত্তর হচ্ছে যে সাধু রীতির উদাহরণ। এরপরে 18 নম্বর প্রশ্ন সাধুরীতির ক্ষেত্রে প্রযোজ্য হবে কি? 3টাই। সর্বনাম দীর্ঘতর হয়, এরপরে বিক্রয় ক্ষুদ্রতর হয়। 1972 সালে রচিত বাংলাদেশের সংবিধান সাধু ভাষায় লিখিত। এরপরে প্রমিত ভাষা চর্চা করা যায় কিসে? এর উত্তর হচ্ছে 3টাই মানে সাংস্কৃতিক অনুষ্ঠানে, সঞ্চালনায়, আলোচনা অনুষ্ঠান সঞ্চালনায়, স্বাধীনতা দিবস উপলক্ষে বক্তৃতায়। এরপরে 20 নম্বর প্রশ্ন হচ্ছে যে প্রমিত ভাষার চর্চা হয় লাইব্রেরিয়ানের সাথে আলাপে, ডাক্তারের সাথে আলাপে, এরপরে অপরিচিত লোকের সাথে আলাপে। 3টাই হবে উত্তর মানে ঘ উত্তর। এই ছিল দ্বিতীয় অধ্যায়ের ওপর হয়েছে বহু নির্বাচনী। তাহলে এই ছিল গুরুত্বপূর্ণ মানে কিছু বহু নির্বাচনী প্রশ্ন এই যে দ্বিতীয় নম্বর অধ্যায় থেকে। আর এর 3টি পরিচ্ছেদের আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো উল্লেখ করলাম। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।